কি হলো বুড়ি, কি এত ভাবছো? আমার কাছে কিন্তু কালো জাদু করতে পারে এরকম অনেকের সাথে যোগাযোগ আছে, খবর দেবো কি? না 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 দাদিমা, আপনি যেমনটা ভাবছেন ওনার সাথে আমার তেমন সম্পর্ক নেই। উনি এখানে অনেক আটকে রেখেছে উনি এখানে অনেক আটকে রেখেছে, যার জন্য আমি এখানেই আছি এতদিন। আর ওনাকে উনি বলার কারণ হলো উনি আমার বয়সে অনেক বড়, আর নাম ধরেও তো ডাকা যায় না, তাই আর কি উনি বলেই সম্বোধন করি। ও তাই নাকি বুড়ি, তাহলে একটা কাজ কর, আদ্রিয়ানকে ভাইয়া বলে ডাকিস। এতে উনি উনি করতে হবে না। আমার আবার এসব ডাকে আমার ওনার কথা মনে পড়ে। বলেই দাদিমা হালকা মুচকি হেসে লজ্জা পাওয়ার মতো করতে লাগলো। মেঘাও বুঝতে পারলো না দাদিমা কোন ওনার কথা বলল। নিজের ভাবনাকে নিজের মধ্যে না রেখে জিজ্ঞেস করেই ফেললো। উনি বলতে তুমি কার কথা বলছো? আদ্র দাদাজানের কথা বলছি রে। জানিস তো, আমি ওনাকে উনি বলেই বলতাম। জামাই বলে কথার সাথে আবার 15 বছরের বড় ছিল। এত বড় লোককে তো নাম ধরে ডাকা যেত না, তাই ওনাকে উনি বলে সবার কাছে সম্বোধন করতাম। তাই তুই যখন উনি বললি, তখন আমার নিজের পুরাতন কথাগুলো মনে পড়লো। দাদিমা কথাগুলো বলেই মেঘার দিকে তাকিয়ে হালকা হাসলো। কিরে বুড়ি, তোর মুখ এরকম শুকনো লাগছে কেন? খাসনি এখনো? দুদিন পরে বাড়িতে বিয়ে, আর তুই যদি একই নিয়ে এরকম করে যাস তখন তো অসুস্থ হয়ে পড়বি। তখন আমার নাতিটার বিয়ে হবে কি করে? দাদিমা, আমি শুকিয়ে গেলে বা অসুস্থ হলে তো তোমার নাতির বিয়ে বন্ধ হবে না, বিয়ে চলতে থাকবে। এখানে আমি কোথা থেকে আসলাম? ও মা, বিয়ে বাড়িতে কেউ অসুস্থ থাকলে তখন তো সেটা বিয়ে বাড়ি লাগে না, তখন তো হসপিটাল আর কমিউনিটি সেন্টারের লেটেস্ট ভার্সন হয়ে যায়। চিন্তা করো না দাদিমা, আমার জন্য তোমার নাতির বিয়ে আটকাবে না। তা না হয় আটকাবো না, কিন্তু তবুও। আচ্ছা, অনেক তো কথা বললে দাদিমা, তোমরা এসছো কখন? এই তো 2 ঘন্টা হবে। আরে আমার বয়স হয়েছে এখন কিন্তু, তবুও দেখ আমি একদম স্ট্রং। এইরকম দাদিমার সাথে অনেক কথা বলতে লাগলো। কথা বলতে বলতে মেঘা আর দাদিমার ডাইনিং টেবিলে গিয়ে সকালের নাস্তা খেয়ে নিল। এরপর আরো কিছুক্ষণ মেঘা দাদিমাকে তার রুমে দিয়ে এসে নিজের রুমে ঢুকলো। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, প্রচুর পড়তে হবে। তার আব্বুর অনেক ইচ্ছে মেয়েকে ডক্টর বানাবে। পড়ার চিন্তা মাথায় আসতে সে টেবিলে তাড়াতাড়ি পড়তে বসলো, কিন্তু ভুলে গেল আদ্রিয়ানের বিয়ে নিয়ে ঘটনা। অনেকক্ষণ ধরে আদ্রিয়ান আশাবকে ডাকছে, কিন্তু আশাব তখন থেকে মুসকি মুসকি হাসছে আর কিছু ভাবছে, যার জন্য আদ্রিয়ানের ডাক শুনতে পারছে না। আদ্রিয়ান যখন এত ডাকার পরে শুনলো না, তখন আদ্রিয়ানের হাতের কলমটি নিয়ে আশাফের গায়ে ছুঁড়ে মারল। গায়ে কিছু পড়াতে আশাব স্বপ্নের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় ফিরল। এতক্ষণ তার প্রেয়সীর কথা ভাবছিল, যার সাথে তার অনেক কষ্টে ফ্রেন্ডশিপ হয়েছে। এখন প্রতিদিনই তার সাথে কথা হয়। আস্তে আশাব আরো বেশি মিশে যাচ্ছে মেয়েটির মায়। এত কেন আকৃষ্ট করে তাকে তার প্রতি? হঠাৎ করে এসব ভাবনা ভাঙলো সামনের যমরাজকে দেখে। কি ব্যাপার আশাফ, কোন জায়গায় শুনতে ঘুরতে গিয়েছিলে? ডাকতে ডাকতে তোমার সাড়া পাওয়া যাচ্ছে না। ইদানিং দেখছি বেশিরভাগ সময়ই কিছু নিয়ে ভাবো আর হাসো। না না স্যার, তেমন কিছু না। সরি স্যার, আর এমনটা হবে না। শোনো, তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলছি না, কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই কিছু কথা বলি। আমি জানি তুমি তন্নির পেছনে পড়ে আছো, হয়তো আশার কিরণ দেখছো, তাই হয়তো সবকিছুই তোমার রঙিন লাগছে। কিন্তু তোমাকে পুরো বিষয়টা যে বুঝতে হবে, আদৌ তন্নি তোমার সাথে সারা জীবন থাকার মতো কিনা, বা সেই ইচ্ছুক কিনা। আর তাই আগে থেকে এইভাবে নিজের ভাবনাগুলো বাঁচিয়ে রাখো, ফিউচার অনেক সুন্দর হবে। আশাব মনোযোগ সহকারে নিজের স্যারের কথা শুনল। আসলেই সে সম্পর্কটা তৈরি করতে খুব দ্রুত করছে, কিন্তু আদ্রিয়ানের কথা বুঝতে পারলো সম্পর্ক তৈরি করতে তাড়াতাড়ি করতে নেই, এতে ভুলের পরিণাম বেশি, আর সম্পর্ক ভাঙারও। আশাব আদ্রিয়ানের দিকে তাকিয়ে সালাম জানালো আর ধন্যবাদ দিল তাকে সঠিক পন্থা দেখিয়ে দেওয়ার জন্য। এরপর আশাব আদ্রিয়ানের সাথে মিলে কিছু পেন্ডিং কাজ করলো। গত কয়েকদিন নানা ধরনের কাজের চাপ ছিল বিধায় কিছু কিছু ফাইলের কাগজের কাজ শেষ করতে লাগলো। প্রায় 3 ঘন্টা লাগলো কাজগুলো সারতে। এরপর সবকিছু ঠিকঠাক করে আশাব নিজের ডেস্কে গেল অবশিষ্ট কাজগুলো করতে। মেঘা অনেকক্ষণ ধরে ঘরে পায়চারি করছে, কিছুক্ষণ পর তার টিচার আসবে। আদ্রিয়ান কিছুক্ষণ আগেই ফোন করে বিষয়টি তাকে জানিয়েছে। সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে এই আদ্র তার সাথে এতদিন প্রেম প্রেম অভিনয় কেন করলো। আদৌ কি এত নিখুঁত করে অভিনয় করা যায়, নাকি এর মধ্যেও কোনো কিছু লুকায়িত আছে? অবশ্য আদ্রিয়ানকে দিয়ে সব সম্ভব। উফ, মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। পরীক্ষার জন্য প্রিপারেশন নেব নাকি এই আদ্রকে নিয়ে রিচার্জ করব?
এত ছোট কেন হলাম আমি কে জানি, কিছুই মাথায় ঢুকছে না। ধুর, কিছুই ভালো লাগে না। ইচ্ছে করছে চাঁদের দেশে গিয়ে, চাঁদের বুড়ির কাছে গিয়ে চরকায় সুতা উৎপাদন করি। তখন যদি আদ্রিয়ান আবার তার প্রেম বাস্তবে রূপান্তর করতে চায়, তখন যাতে ধুকে ধুকে কষ্ট পায়, যেমনটা এখন আমি পাচ্ছি। আমার দেখা পেতে চেয়েও যাতে দেখা না পাই। তখন তখন আমিও চাঁদের বুড়ির সাথে বসে বসে আদ্রিয়ানের পাগলামি দেখব আর হাসবো। কি ভেবেছে সে? বিয়ে করবে অন্য কোনো মেয়েকে আর প্রেম প্রেম খেলবে আমার সাথে? মগের মুল্লুক নাকি? আমিও আমার আব্বুর সাহসী মেয়ে। না, তেমন সাহসী না। তাতে কি হয়েছে? সাহসী তো সাহসী হয়, কেউ বেশি কেউ অল্প। সাহসী ওয়ার্ডটা তো আর চেঞ্জ হয় না, সেটা একই জায়গায় থাকে। তাই আমি সাহসী আব্বুর সাহসী মেয়ে। বলেই নিজে নিজে মুচকি হাসতে লাগলো। হঠাৎ করেই দরজায় কেউ টোকা দিলে নিজের ভাবনার জগৎ থেকে বের হলো। এরপর তাকিয়ে দেখলো যে সার্ভেন্ট এসে বলল যে তার টিচার এসেছে পড়ানোর জন্য। এরপর সেও তাড়াতাড়ি মাথার ঘোমটা ঠিক করে তার জন্য বরাদ্দকৃত পড়ার রুমে চলে গেল। অবশ্য তার টিচার একজন মহিলা, তারই কলেজের অধ্যয়নরত একজন প্রফেসর। দুদিন পর, এই দুদিনে দাদিমার সাথে মেঘার অনেক ভালো সম্পর্ক হয়েছে, সাথে নিশুর সাথেও। মেয়েটা স্মার্ট আর সুন্দরী হলেও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। মেঘাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করে। প্রত্যেকদিন সে যখন বাইরে যায় মেঘার জন্য কিছু না কিছু নিয়ে আসে, এই যেমন ড্রেস, চকলেট, ফুচকা, আরও অনেক কিছু। মেঘাও নিশুকে নিজের বড় বোনের মতোই আপন করে নিয়েছে। এর মধ্যে আদ্রিয়ানের সাথে দুবার দেখা হয়েছে। প্রথমবার ছিল মেঘার রুম থেকে বের হতে গিয়ে, পরের বার ছিল নিশুকে নিয়ে যখন আদ্রিয়ান বিয়ের কেনাকাটা করতে যাচ্ছিল। অবশ্য মেঘা সেটা দেখে কষ্ট পেলেও নিজের মধ্যেই সবকিছু লুকায়িত করে রেখেছে। সবার সামনে হাসি খুশি থেকেছে, কারণ যে ব্যক্তি নিজে থেকে এত নিখুঁত অভিনয় করে, তার মতো নরম ফুলকে শুকনো ফুলে পরিণত করে ছুঁড়ে ফেলতে পারে, সে যাই হোক ভালোবাসার যোগ্য না। কিন্তু তবুও অবুঝ মন তো বারবার কাঁটা দিয়ে ক্ষত করছে সে পিণ্ডতে। কিন্তু তাকেও যে শক্ত থাকতে হবে। আব্বু তো বলল নিজের কাজ শেষ হলে তাকে নিয়ে যাবে, কিন্তু সে এখানে থাকতে নারাজ। সবকিছু তার চোখের সামনে হলে সে সহ্য করতে নাও করতে পারে। তাই সুযোগ খুঁজছে কিভাবে এখান থেকে বের হওয়া যাবে। এমনিতেই আদ্রিয়ান তাকে কলেজে যাওয়া ছাড়া কোথাও যেতে দেয় না। সাথে দানবের মতো দেখতে দুটো মেয়ে বডিগার্ড দিয়েছে। প্রত্যেকদিন একবার নিয়ে যাবে, আবার কলেজ ছুটি হলে দিয়ে যাবে। প্রত্যেকদিন এক কাহিনী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। আর আগে না হয় সে এসব মেনে নিয়েছে, কিন্তু এখন তো এত আধিক্যতা কেন করছে? এখন তার অভিনয়ের প্রয়োজন নেই, তাই না? সবকিছুই খোলসা। আদ্রিয়ান তাকে নিয়ে চাইছেটা কি? ডল বেবি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর এই অবেলায় গোসল কেন করছো? ঠান্ডা লাগবে তো। এরপর কিন্তু আদ্রিয়ান আমাকে তো বকবেই, সাথে তোমাকেও। কি যে বলো না নিশুদি, ঠান্ডা লাগলে লাগবে আমার, এতে উনি কেন বকবে? আর আমি কি করব না করব সেটা কি আদ্রিয়ান ঠিক করে দেবে? তুমিও না ভালোই মজা করো নিশুদি। তাই আমিও মজা করছি। সেটা কিন্তু তুমিও ভালো করে জানো কে কাকে বকবে। সে যাই হোক, দাদিমা খেতে ডাকছে। তুমি নাকি দুপুরেও খাওনি। আচ্ছা, খাবারের প্রতি এত অবহেলা কেন? আদ্রিয়ান থেকে তোমার হেলথের বিষয়ে শুনলাম। নিজের তো খেয়াল রাখতে হবে, তাই না? না হলে কেউ একজন কিন্তু। নিশু আর কিছু না বলে চুপ হয়ে গেল। ভুল জায়গায় ভুল কথা বলা হয়ে যেতে নইলে। মেঘাও কপাল কুঁচকে তাকিয়ে থাকলো। নিশুকে একটা বলতে গিয়ে চুপ হয়ে গেল। যখনই কথাটা জিজ্ঞেস করবে তখনই দাদিমা সার্ভেন্টকে পাঠালো এখনো কেন খেতে আসছে না। তাই মেঘা যখন চিন্তায় বিভোর, তখন নিশু মেঘাকে ভাবনাতে না রেখে টেনে নিচে খাওয়ার জন্য নিয়ে গেল। মেঘা নিশু যখন নিচে নেমে ডাইনিং টেবিলের দিকে যাবে, তখন দেখলো আদ্রিয়ান আগে থেকে চেয়ারে বসে ফোন চালাচ্ছে। মেঘা আদ্রিয়ানকে দেখে আর সামনে যেতে চাইলো না। দেখে নিশু তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। মেঘা তখন বলল যে তার এখন খিদে পায়নি, খিদে পেলে খেয়ে নিবে, এত ব্যস্ত হতে হবে না তাদের। কিন্তু কে শুনে কার কথা? নিশু টেনে নিয়ে ডাইনিং টেবিলে আদ্রিয়ানের সামনাসামনি বসালো। আর নিশু আদ্রিয়ানের পাশে বসলো, দাদিমা মেঘার পাশে। মেঘা নিশু আর আদ্রিয়ানকে পাশাপাশি বসতে দেখে চোখটা হালকা চলতে লাগলো, কিন্তু নিজেকে সামলিয়ে খাবারের দিকে মনোযোগ দিল। দাদিমাও মেঘার প্লেটে খাবার দিল। দাদিমা, এই বাড়ির একটা নিয়ম আছে, সেটা হয়তো কেউ ভুলে যাওনি। অবশ্য কেউ এখানে নতুন, তাই নিয়মের ব্যাপারে জানে না। সমস্যা নেই, আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। সময়ের খাবার যাতে সবাই সময়ে করে, সেটা এই বাড়ির রুলসের মধ্যে পড়ে। কিন্তু তোমার পাশের জন হয়তো সেই বিষয়টি অবগত হলেও নিয়মের লঙ্ঘন করেছে। আমি আজকে লাস্ট বার বলে দিচ্ছি, খাবার নিয়ে হেলাফেলা করলে কিন্তু তার শাস্তিও কিন্তু রেডি থাকে সব সময়। তাই আজকের মতো ছেড়ে দিলাম। বলেই আদ্রিয়ান থামলো। আর এতক্ষণ ধরে সবাই আদ্রিয়ানের কথা মন দিয়ে শুনলেও কেউ কোনো কথা বলল না।
কিন্তু মেঘাও চুপ করে থাকলো না, উল্টো আদ্রিয়ান প্রশ্ন করলো। আদ্রিয়ান ভাইয়া কই, আগে তো এরকম রুলসের কথা বলেননি। আমি তো এখানে অনেক দিনই আছি, যদি অবগত করতেন তাহলে আপনার বিখ্যাত রুলসগুলো পালন করতাম আদ্রিয়ান ভাইয়া। সে যাই হোক, এখন যখন আমার উদ্দেশ্য কথাগুলো বলেছেন, সেহেতু আপনার কথা এবং রুলস ফলো করার যথেষ্ট চেষ্টা করব। মেঘার মুখে আদ্রিয়ানকে ভাইয়া সম্বোধন করাতে নিশুর কাশি উঠে গেল। কষ্টে কষ্টে অবস্থা খারাপ। মেঘা তাড়াতাড়ি জায়গা থেকে উঠে নিশুকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর নিশুর কাশি কমলে মেঘার দিকে একবার তাকিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো, আর দাদিমা মুস্কি মুস্কি হেসে খেতে লাগলো। আদ্রিয়ান চামচ হাতে মুষ্টিবদ্ধ করে চামচের অবস্থা বেহাল করতে লাগলো। কাটা চামচ হয় হালকা কেটেও গেল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে মেঘার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। কিন্তু মেঘা এক বিন্দুমাত্র কেয়ার না করে নিজের চেয়ারে বসে খাবার খেতে খেতে আদ্রিয়ানের দিকে তাকালো। এ কি আদ্রিয়ান ভাইয়া, আপনার হাতের এই অবস্থা কেন? আদ্রিয়ান হাত থেকে চামচটা ফেলো। নিশু তাড়াতাড়ি নিজের খাবার রেখে আদ্রিয়ানের হাত থেকে চামচ নিয়ে টেবিলে রাখলো। এরপর মেঘাকে বলল পানি দিয়ে হাত দিয়ে পরিষ্কার করার জন্য। মেঘা যখনই পানির গ্লাস নিয়ে হাত পানি দিতে যাবে, অমনি আদ্রিয়ান মেঘার হাত ছাড়া মেরে ফেলে দিল। হঠাৎ এমন হতে মেঘার হাতে থাকা গ্লাস মাটিতে পড়ে গেল, আর মেঘার হাত টেবিলের সাথে বাড়ি খেলো। মেঘা হালকা আওয়াজ করলেও আদ্রিয়ান তা খেয়াল করলো না। আমি কি তোমাকে বলেছি পানি দিতে? কোন সাহসে তুমি আমাকে দিতে যাচ্ছিলে বলো? আদ্রিয়ান প্রথমের কথাগুলো ধমক দিয়ে বললেও পরের কথাগুলো চিৎকার করে বলল। আদ্রিয়ান, এভাবে কেন বলছিস মেয়েটাকে? মেয়েটা তো শুধু তোর সাহায্য করতেই চাইছে, তুই এমন রিয়াক্ট করলি যেন ও কোনো কাঁচা ধানে মই দিয়েছে। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? দাদিমা প্লিজ এসবের মধ্যে ঢুকো না। তোমার মেডিসিনের সময় হয়েছে। নিশু, দাদিমাকে নিয়ে যাও আর মেডিসিন খাইয়ে শুইয়ে দাও। তুমিও গিয়ে শুয়ে পড়ো। কালকের থেকে বিয়ের কাজ শুরু হবে, শরীরে রেস্ট দেয়া জরুরি। এরপর আর রেস্ট করার সুযোগ পাবে না, যাও। আদ্রিয়ান কথাগুলো বলে নিশুকে ইশারা করলো দাদিমাকে নিয়ে যেতে। কিন্তু আদ্রিয়ান। তোমাকে যেতে বলেছি নিশু, কথা শোনো। আদ্রিয়ান গরম চোখে তাকালো। নিশু দাদিমাকে নিয়ে যেতে লাগলো। দাদিমা আর কিছু বলল না, শুধু মেঘাকে ইশারায় ভয় পেতে বারণ করলো। কিন্তু মেঘা তো মেঘাই। হঠাৎ আদ্রিয়ানের এমন রিয়াক্টে প্রচন্ড কষ্ট পেয়েছে। নিজেকে শক্ত করতে চাইলেও কান্নাগুলো দলা পাকিয়ে চলে আসলো, কিন্তু খুবই সন্তর্পণে কান্নাগুলো গিলতে লাগলো, যার ফলে হালকা হেসকে উঠতে লাগলো। নিশু আর দাদিমা যখন চলে গেল, তখন মেঘার ব্যথা পাওয়া হাত ধরে নিয়ে যেতে লাগলো। মেঘার অবশ্য আগে থেকে হেসকি উঠছিল, কিন্তু ব্যথার জায়গায় শক্ত করে ধরায় ব্যথাটা যেন 10 গুণ তাজা হয়ে উঠল। কিন্তু তবুও হাত ছাড়ানোর চেষ্টা করলো না, কারণ সেও দেখতে চাই আদ্রিয়ান চায়টা কি। আদ্রিয়ান মেঘাকে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর মেঘাকে দেওয়ালের সাথে চেপে হিসিয়ে বলল, এই মেয়ে, এই, আমি তোর কোন জনমের ভাই লাগি? আমার জানা মতে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি, তাই বোন থাকার প্রশ্নই আসে না। আর তোর বা আমার কোনো চাচা মামা ফুফা লাগে না যে সেই সম্পর্কে তুই আমার কাজিন হবি। তাহলে কোন সাহসে তুই আমাকে ভাইয়া রাখিস বল? আদ্রিয়ান চিল্লিয়ে কথা বলাগুলো মেঘা হজম করে নিচ্ছে, কারণ আদ্রিয়ান থেকে আসল কথা বের করতে হবে। তাই নিজেকে শক্ত করে হালকা হাসার চেষ্টা করলো। কেন? আপনি তো আমার বয়সে অনেক বড়, তাহলে সেই ভিত্তিতে আপনাকে ভাইয়া ডাকাই যায়, তাই না? আঙ্কেল তো আর ডাকা যায় না। আপনার যদি ভাইয়া ডাক পছন্দ না হয়, তাহলে আপনি অনুমতি দিলে আমি কিন্তু আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি। মেঘার এরূপ কথাতে আদ্রিয়ানের রগের শিরাগুলো ফুলে উঠছে। মেঘার উপর হঠাৎ করে প্রচন্ড রাগ আসার ফলে মেঘার দেওয়ালের পাশে প্রচন্ড জোরে ঘুষি দিল। এতে আদ্রিয়ানের হাতের চামড়াগুলো ফেটে রক্ত বের হতে লাগলো। আদ্রিয়ানের হঠাৎ এইরকম করতে মেঘা প্রচন্ড ভয় পেল, তাই চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল। মেঘু, খুব বাড় বেড়েছ। কার থেকে এত সাহস পাচ্ছ বলতে পারবে? কথার বুলি ফুটেছে খুব দেখছি। আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন, তাই হয়তো আমাকে নিয়ে পুতুল পুতুল খেলা খেলছেন। আমি কার মেয়ে আপনি হয়তো ভুলে গেছেন। সে যাই হোক, 2 দিন পর আপনার বিয়ে, তাই নিজের হবু বউয়ের সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করবেন। তা না করে আপনি একজন আশ্রিতাকে নিয়ে আপনার ঘরে ঢুকলেন, আবার দরজাও বন্ধ করে রেখেছেন। নিজেকে কি বাদশা ভাবছেন? আপনার সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি ভদ্র পরিবারের মেয়ে, তাই নিজের লিমিট ক্রস করবেন না মিস্টার আদ্রিয়ান। মেঘার এরূপ কথা শুনে আদ্রিয়ান ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো। এরপর কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবলো। এরপর মেঘার উদ্দেশ্যে, আসলেই ঠিক বলেছ। তোমার মতো একজন আশ্রিতার কাছে কেনই বা থাকতে চাইব? ভালো বুদ্ধি দিয়েছ,
হবু বউয়ের সাথে সময় কাটানো উচিত। অযথা কেন যে তোমাকে নিয়ে আসলাম, আমার সময় পুরোটাই লস। এই বলেই মেঘাকে রুমের বাইরে রেখে রুম লক করে নিশুর ঘরে গিয়ে দরজা অফ করে দিল। মেঘা সেই দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদ্রিয়ান হয়তো তার সাথে দুষ্টুমি করছিল ভেবে দাঁড়িয়ে থাকলো আদ্রিয়ান বের হয় কিনা দেখার জন্য। মেঘার হাতের ব্যথা ক্রমশ বাড়ছিল, যার জন্য কিছুক্ষণ পরপর হাতটা দেখছিল, পায়চারি করছিল নিশুর দরজার সামনে। কিন্তু প্রায় 30 মিনিট হওয়ার পর যখন বের হলো না, তখন মেঘার বুকটা ধুক করে উঠল। সামনে এগিয়ে গিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো ভেতরে কি হচ্ছে, কিন্তু হঠাৎ করে এমন কিছু শুনলো মেঘা পাথরের মতো হয়ে গেল। আদ্রিয়ান এত খারাপ, ছি, এমনটা কিভাবে করতে পারে সে, ছি। বলেই মেঘা কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা অফ করে দিল। হাতের ব্যথাটাও বাড়ছে ধীরে ধীরে, মনে হয় হাড় ভাঙছে। কেউ দরজা খুলে সেই দৃশ্য দেখে বাঁকা হাসলো, এরপর দরজাটা অফ করে দিল। মধ্যরাতে মেঘার রুম থেকে গঙ্গানোর আওয়াজ হতে লাগলো ধীরে ধীরে। হয়তো প্রচন্ড ব্যথায় মেয়েটা কাটাচ্ছে। অর্ধ ঘুমে থেকেও কাউকে ডাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে, তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে, সাথে হাতের ব্যথাটাও বেড়েছে। হাত অনেকটাই ফুলে দম হয়ে গেছে। বাম হাতে মিনি টেবিল থেকে পানির বোতল নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মতে সম্ভব হচ্ছে না, তাই ফুফিয়ে কান্না করে দিল। মেঘা যখন কান্নায় ব্যস্ত ছিল, তখন কেউ একজন মেঘার দরজার নড় ঘুরিয়ে রুমে ঢুকলো। মেঘাকে গুঙ্গাতে দেখে হাতের মেডিসিনগুলো নিয়ে মেঘার পাশে গিয়ে বসলো, আর পানির বোতলটা নিয়ে মেঘাকে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। মেঘার জন্য পানি তৃষ্ণা নিবারণে প্রায় অর্ধেক বোতল পানি ঢকঢক করে খেয়ে ফেললো। এরপর মেঘাকে ধরে শুইয়ে দিল। মেঘা আধো আধো চোখ খুলে দেখতে লাগলো সামনে ব্যক্তিটিকে, কিন্তু রুমে ড্রিম লাইট থাকায় স্পষ্ট কিছু বোঝা গেল না সামনে কি বসে আছে। তবুও পরিচিত পারফিউমের সুবাস যেন বলে দিচ্ছে তার প্রিয় পুরুষটি এসেছে, তার সন্নিকটেই বসে আছে। আর তার আলিঙ্গন পেতেই ধীরে ধীরে তার কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে সেই ব্যক্তির পেটে মুখ গুজল। সামনে ব্যক্তিটি সুস্বাস্থ্যের হওয়ায় ঠিক মতো জড়িয়ে ধরতেও পারছে না। সামনের ব্যক্তিটি হয়তো বিষয়টি বুঝতে পেরেছে, তাই মেঘাকে নিজে থেকেই কাছে টেনে নিল। এরপর মাথায় হাত বোলাতে লাগলো। আপনি এসছেন আদ্র? আপনি কেন এসছেন এখানে? একদম আসবেন না এখানে। আপনি না খুব খুব পচা একজন লোক। আমাকে একটুও ভালোবাসেন না, তার জন্যই তো নিশুদের সাথে বিয়ে করেন গিয়ে বিয়ে। আমিও আপনাদের এখানে আর থাকবো না, অনেক দূরে চলে যাব। আপনি শুধু আমায় কষ্ট দেন। আমার আব্বু আমাকে একটুও কষ্ট দিত না। আব্বু তো বলেছিল আপনি নাকি আমাকে ভালো রাখবেন, কই ভালো রাখছেন, উল্টো কষ্ট দিচ্ছেন। এই যে আজকেও কষ্ট দিয়েছেন আমাকে, হাতেও ব্যথা দিয়েছেন। আমি কি এত কষ্ট সহ্য করতে পারি? আমার মনটা যেমন নরম, শরীরের হাড়গুলোও তো নরম। আপনার মতো তো আর শক্ত না যে ব্যথা পেলেও ব্যথা লাগে না। উফ, খুব ব্যথা করছে তো আদ্র। এরপর বলেই মেঘা আর একটু জোরে কান্না করতে লাগলো। সামনের ব্যক্তিটির মুখটা গম্ভীর হলেও নিচের ভেতরের কষ্টটা জমিয়ে রাখলো। তারও তো ইচ্ছে করছে না মেঘাকে কষ্ট দিতে, কিন্তু তার যে উপায় নেই। হাতের মেডিসিনগুলো থেকে স্প্রে বের করে মেঘার হাতে স্প্রে করে দিয়ে কিছুক্ষণ হাতটাতে ম্যাসেজ করে দিল। হাতটা একদম লাল হয়ে আছে আর বেশ ফুলেও গেছে। সেটা দেখে বুকের মধ্যে ধক করে উঠল। তার স্নিগ্ধ পরীকে সে এইভাবে যন্ত্রণা দিল। সে এতটা পাষাণ কিভাবে হতে পারলো? হ্যাঁ, লোকটি আর কেউ নয়, আদ্রিয়ান। নিজের কাজে নিজের উপরই এখন রাগ উঠছে। এতটা কেন নিজেকে দুর্বল আর অসহায় লাগছে নিজেকে। এই তো আর 2 দিন, এরপর সবকিছুই আর হাতের মুঠোয় থাকবে। জান, খুব কষ্ট হচ্ছে। এই তো ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি, দেখবি একটু পর ভালো হয়ে যাবে। তোমার আর্দ্র তোমার পাশেই আছে লক্ষ্মীটি। এই তো আমি লক্ষ্মীটি। আর কোথায় কষ্ট হচ্ছে বলো সোনা? আমি খুব ব্যথা দিয়েছি তাই না সোনা? এই তো এখনই ব্যথা সেরে যাবে। বলেই আদ্রিয়ান মেঘাকে শুয়ে দিয়ে কপাল গালে কিস করতে লাগলো। আর জান, কোথায় ব্যথা করছে বলো? আমি এখনই সেরে দিচ্ছি। এই তো তোমার আর্দ্র তোমার কাছে আছে জান, কোথাও যাইনি। আমি এখানেই আছি, একদম সন্নিকটে জান। এরূপ বলতে বলতে মেঘাকে এলোপাথাড়ি চুমো দিতে লাগলো। চুলের খোপাটাও খুলে ফেললো। এরপর ঘাড়ে হাত গলিয়ে ঠোঁট এগিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চোখ মেলে একবার মেঘার দিকে তাকিয়ে দেখলো। মেঘাও নিভু নিভু চোখে আদ্রর দিকে তাকিয়ে থাকলো আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। আদ্রিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, মেঘার ওই নরম ওষ্ঠে গভীরভাবে ছুঁয়ে দিল। মেঘাও যেন সেই মাতোয়ারা নেশায় আসক্ত হলো। এক করে দিল নিজের ভেতরে থাকা সুপ্ত অনুভূতিগুলো। আদ্রিয়ান পুরো পাগলের মতো মেঘার ওষ্ঠে এলোপাথাড়ি কিস করতে করতে কয়েক তো কামড়ও দিল। এরপর ঠোঁট থেকে কিস করতে করতে নিচে নেমে আসতে লাগলো। মেঘার জামাটা চেইন সিস্টেম হয়, পেছন থেকে চেইন খুলে যখনই বুকে কিস করতে যাবে তখন দেখে মেঘার কোনো নড়চড় নেই।
আদ্রিয়ানের উপর দিক চেয়ে দেখলো মেঘা ঘুমিয়ে পড়েছে। আগেই মেঘাকে জ্বরের আর ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে, যার জন্য মেঘার শরীর উত্তেজনায় নেতিয়ে গেছে। আর এর জন্যই আদ্রিয়ানের স্পর্শ সহ্য করতে না পেরে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান মেঘার কাণ্ড দেখে মুস্কি হাসতে লাগলো। সামান্য আমার স্পর্শেই তুমি এভাবে নিতিয়ে যাও। যখন তোমাকে পুরোটাই আমার মাঝে সমাহিত করব, তখন কি করবে গো জান? তখন তো মনে হয় তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। এরপর মেঘার এলোমেলো চুলগুলো ঠিক করে দিল, গালে হাত দিয়ে আবার আলতোভাবে কিস করলো। এরপর যখন ঠোঁটের দিকে নজর গেল, তখন দেখলো যে তার পাগলামের সামান্য ঝলক। ঠোঁটের অবস্থা বেহাল, অনেক ব্যথা পেয়েছে হয়তো মেঘা, কিন্তু এগুলোতে অভ্যেস করে নিতে হবে ওকে, না হলে তো তারই সমস্যা হতে পারে। এসব ভেবে আদ্রিয়ান মেঘার রুমের ড্রয়ার থেকে মলম বের করে বেডে আসলো। এরপর মেঘার ঠোঁটে আলতো করে কিস করে খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। মেঘার জামাটাও ঠিক করে দিল। এরপর কপালে চেক করে দেখলো জ্বরটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর ঘাম দিচ্ছে। ওষুধে কাজ হয়েছে। আদ্রিয়ান মেঘার বাথরুম গিয়ে একটা টাওয়েল ভিজিয়ে এনে মেঘার পুরো শরীর মুছিয়ে দিল, স্পর্শকাতর জায়গা ছাড়া। এরপর টাওয়েল আবার বাথরুমে রেখে সবকিছু গুছিয়ে মেঘার কম্বলের ভিতর ঢুকে মেঘাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। নিজের বুকের মধ্যে প্রশান্তি যেন উপচে পড়ছে। মেঘাও আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর নাক ঘষে বিড়াল ছানার মতো ঠোঁট উল্টে শুয়ে থাকলো আর ঠোঁট নাড়িয়ে কিছু বলতে লাগলো। আদ্রিয়ান মেঘার কাণ্ড দেখছিল। যখন দেখলো মেঘা কিছু বলছে, তখন কান পেতে শোনার চেষ্টা করলো, কিন্তু মেঘার এরূপ কথা শুনে তার খুব হাসি পেল। আদ্র, আপনি নিশুদিকে বিয়ে না করে আমাকে করবেন। আমাকে বিয়ে না করলে কিন্তু কেস ঠুকে দেব। তারপর পুলিশ আঙ্কেল আপনাকে হাজতে নিয়ে যাবে, ইয়া বড় বড় রশি দিয়ে বেঁধে। তখন আমিও আপনার এসব ভিডিও করে নেটে পাবলিশ করে দিব, আর ক্যাপশন দিব, অবলা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রেগনেন্ট করে এখন অন্য একজনকে বিয়ে করছে। জাতি কি মেনে নেবে এই অবিচার? না, কখনো মানবে না, কখনো না। বলতে বলতেই মেঘা আদ্রিয়ানের বুকে আবার ঘুমিয়ে পড়ল। আর আদ্রিয়ান ভাবছে এই মেয়ের মাথায় এসবই ঘুরছে, তাহলে তাকে নিয়ে কি সাংঘাতিক ব্যাপার, একেবারে প্রেগনেন্ট বলে দাবি করবে। সমস্যা নেই স্নিগ্ধপুরী, তোমার নকল প্রেগনেন্টকে আসল প্রেগনেন্ট করানোর দায়িত্ব আমার। ছোট বলে অনেক ছাড় দিয়েছি, আর নয়। এখন সময় হয়ে গিয়েছে আমি পুরোটাকেই সামলানোর। বিয়ে করার যখন এতই তাড়াহুড়ো, তখন আর 2 দিন ওয়েট করো। আসল খেল তো তখন শুরু হবে। আপাতত শান্তি মতো ঘুমিয়ে নাও, কারণ পরের ঘুমগুলো আমি ঘুমোবো তোমার ঘুম কেড়ে। আজ নিশু আর আদ্রিয়ানের গায়ে হলুদ, যার জন্য পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের গন্ধে সারা বাড়িতে সুবাস ছড়াচ্ছে চারিদিকে। সবাই সবার নিজ কাজে ব্যস্ত, কিন্তু মেঘার যেন কোনো কাজই নেই। সে দাদিমার সাথে বসে আছে এক কোনায়, আর দাদিমা বিভিন্ন জুয়েলারি সিলেক্ট করছে। কিছু ভারী ভারী জুয়েলারি মেঘার সামনে নিয়ে চেক করতে লাগলো। এতে মেঘা চোখ বড় বড় করে দাদিমার দিকে তাকিয়ে, এসব কি করছো দাদিমা? আমাকে কেন পড়াচ্ছ? দেখো, এসব অনেক দামি জিনিস। আমার হাতের কোনো টান লাগলে ছিঁড়ে গেলে তখন লঙ্কা কাণ্ড হবে। মনে মনে বলল। আব্বু কালকেই আমাকে নিতে আসবে। আমি এগুলো আর দেখতে পারছি না। এর থেকে ভালো আব্বুর সাথে কালকেই চলে যাব। আর কোনোদিনও এদিক হব না, না আর আদ্রর মুখোমুখি হব। তার ভালোবাসা অভিনয় হলেও আমার তো নয়। কিভাবে দেখবো নিজের প্রেমিক পুরুষকে অন্য কারো হতে? তার এত বড় মহান আমি নই। মেঘা কথাগুলো ভাবতে ভাবতে গয়নাগুলো দাদিমাকে সযত্নে দিয়ে দিল। এরপর দাদিমাকে কিছু বলতে না দিয়ে সেই জায়গা থেকে উঠে নিজের রুমে গেল। এসব দেখতে আর ভালো লাগছে না, সবকিছুই বিষাক্ত মনে হচ্ছে। ওই দিনের কিছু বিষাক্ত অতীত, কিন্তু সে একটা ব্যাপার বুঝতে পারছে না, ওই দিন এত ব্যথা লাগার পরেও সকালবেলা সব ব্যথা গায়েব। আর যখন সে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল, তখন আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখে হালকা চিৎকার দিয়ে উঠল, আর ঠোঁটে আঙ্গুল দিয়ে হালকা ব্যথায় কেঁপে উঠল। ঠোঁটের এই নাজেহাল অবস্থা কিভাবে হলো? এরপর গলাতেও লাল লাল কিচের চিহ্ন। অজানা ভয়ে পুরো শরীর কেঁপে উঠল। নিজের শরীরে কেমন যেন একটা অদৃশ্য স্পর্শ লেগে আছে, আর সেই স্পর্শটাও তার অচেনা নয়, বরং চেনায়। কিন্তু আদ্র ওর কাছে কিভাবে আসবে? সে তো নিশুদির সাথে কালকে রাতে। ভাবতেই সেই কথোপকথনগুলোই কানের মাঝে ভেসে উঠল। আরে আরে কি করছো এগুলো বেবি? প্লিজ এখনই এসব না, 2 দিন পর তো বিয়েই, তখন না হয় সব হবে। অপোজিটে আদ্রিয়ান কি বলল কিছুই শোনা গেল না, কিন্তু নিশু আবার বলল, আচ্ছা আচ্ছা দিচ্ছি তো কিস, রাগ করছো কেন? আচ্ছা এদিকে এসো। বলেই তাদের দুজনার হাসিতে আর কিছু পার্সোনাল কথা শুনে বোঝা গেল তারা তাদের আলিঙ্গনগুলো গাঢ় করছে।
আর তখন এসব শুনে মেঘা দৌড়ে চলে গেল বাস্তবে। মেঘা এসব ভেবেই নিজেকে সামলিয়ে বোঝার চেষ্টা করলো যে আদ্রিয়ানটি তার কাছে আসেনি, তাহলে কে আসলো। ধীরে ধীরে মনে করার চেষ্টা করতে লাগলো। এরপর আবছা মনে পড়লো যে কেউ তার সামনে এসেছিল। এরপর কি হয়েছিল মেঘা কোনো মতেই মনে করতে পারলো না। নিজেকে ভালোভাবে চেক করে বুঝতে পারলো তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু এসব কে করলো। নিজেকে কেমন দিশেহারা মনে হচ্ছে। মনে এরূপ বিদ্রুপের মধ্যেই রুমে এসে বেডে বসলো। এরপর বেডে যখন বালিশে হাত দিল তখন কিছু একটা হাতে বিঁধল মনে হলো। যখন জিনিসটি কি দেখার জন্য হাত সরালো তখন জোরে চিৎকার দিয়ে দরজার কাছে গেল আর দাদিমা, নিশু আর আদ্রিয়ানকে ডাকতে লাগলো। মেঘার চিৎকারে দাদিমা, নিশু আসলেও আদ্রিয়ান আসলো না। দাদিমা, নিশু দুজনই যখন জিজ্ঞেস করলো মেঘা চিৎকার করছে কেন, তখন মেঘা দুজনকে ভয়ে ভয়ে হাত দিয়ে ইশারা করে বেডের দিকে দেখতে বলল। দাদিমা, নিশু ও মেঘার হাতের ইশারা অনুযায়ী রুমের ভেতরে ঢুকে বেডের দিকে তাকিয়ে কিছু আন্দাজ করতে পারেনি। তাই আরো কাছে যখন দেখতে গেল তখন দেখলো কতগুলো মরা কালো কালো পোকা বালিশের আশেপাশে ছড়িয়ে আছে, যা দেখে নিশুও চৎকার দিল আর দাদিমাকে ধরে একটু পেছনে গেল। এতগুলো মরা পোকা এখানে আসলো কি করে? মেঘা! বলেই মেঘার দিকে ফিরলো। দেখলো মেঘার ঠোঁট আর ঘাড়ের অবস্থা নাজেহাল। তা দেখে দাদিমা তাড়াতাড়ি মেঘার কাছে গেল, গিয়ে ভালোভাবে হাত দিয়ে চেক করতে লাগলো। মেঘা, তোর এই অবস্থা কেন? কিন্তু এই পোকাগুলো তোকে কামড়ায়নি তো? নিশু, দেখ তো আর কোথায় কোথায় কামড়েছে, মেয়েটার উপর থেকে বিপদ যায় না। দাদিমার কথায় নিশু মেঘাকে ভালো করে চেক করতে লাগলো। ঠোঁট আর ঘাড় ছাড়া কোথাও কামড়ায়নি, কিন্তু ওরা এটাই বুঝছে না এতগুলো পোকা এখানে আসলো কোথা থেকে। আসলো একেবারে মেঘার পেটে। মেয়েটাকে দেখে এখন দুজনেরই মায়া হচ্ছে। এমনিতেই ছোট, তার উপর দুদিন পর পর কিছু না কিছু লেগে আছে। আদ্রিয়ান যদি এগুলো দেখে কি কাণ্ড করবে একমাত্র উপরওয়ালাই জানে। দাদিমা তাড়াতাড়ি আদ্রিয়ানকে খবর পাঠাতে বললে খবর আসে যে অনেকক্ষণ আগে আদ্রিয়ান জরুরি কাজে অফিসে চলে গেছে। তাই দাদিমা আর আদ্রিয়ানকে খবর দেয়নি। তাই তাদের একজন ফ্যামিলি ডক্টরকে কল দিয়ে আসতে বলে, কারণ যদি পোকাগুলো বিষাক্ত হয় তাহলে মেঘার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই ডক্টর এসে মেঘাকে চেক আপ করে কিছু ওষুধ আর মলম দেয় আর বলে যায় যে চিন্তার কোনো কারণ নেই, দুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে তার। তাই দাদিমা আর নিশু মেঘাকে সুপার ওষুধ খাইয়ে দেয়, মলমও লাগিয়ে দেয়। এরপর তাকে রেস্ট করতে বলে রুম থেকে চলে যায়। আর এদিকে আমাদের মেঘারানী এতক্ষণে মনের মধ্যে থাকা কথাগুলো ভাবতে থাকে। দাদিমা নিশু তাকে কিছু বলতে পারেনি, কিন্তু এখন ভাবতেই তার বমি চলে আসছে, কারণ পোকাগুলো তার ঠোঁটে উঠেছিল, ভাবতেই উল্টে আসছে। তাই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। যা খেয়েছে তাও বের করতে লাগলো আর সাবান দিয়ে ঠোঁটগুলো ঘষতে লাগলো। কিন্তু ঠোঁটে ব্যথা থাকায় বেশিক্ষণ সাবান আর পানি লাগতে পারলো না। একটু ফোলা কমলেও এখন আরো লাল হয়ে গেল আর ফুলেও পুরো অবস্থা নাজেহাল। ব্যথায় মেঘা কান্না করে দিল। তার এত সুন্দর ঠোঁটটার অবস্থা দেখে তার নিজেরই ভয় করছে। যতদিন না ঠোঁটের অবস্থা ভালো হচ্ছে ততদিন সে রুম থেকেই বের হবে না। দরকার হলে দরজা বন্ধ করে বসে থাকবে, তবুও তার এই রূপ আর কাউকে দেখাবে না। অন্যদিকে মেঘার কাণ্ড দেখে আদ্রিয়ান মুসকি মুসকি হাসছে। হ্যাঁ, মেঘার সাথে হওয়া সবকিছুই আদ্রিয়ান তার অফিসে বসে ল্যাপটপে দেখছে। যেহেতু মেঘার পুরো রুমটা সিসিটিভি দ্বারা আবৃত, সেহেতু মেঘার সকল কর্মকাণ্ড আদ্রিয়ান তার নিজস্ব ফোনে বা ল্যাপটপে দেখে। কি স্নিগ্ধ পরি, আমার স্পর্শ এত সহজে ধুয়ে ফেললে, কিন্তু তাতে তো তোমারই ক্ষতি হলো। স্পর্শগুলো তো মুছতে পারলেই না, উল্টো আরো গাঢ় হলো। দেখলে তো, আমার স্পর্শ তোমাকে শাস্তি দিতে প্রস্তুত। কথাগুলো বলেই উচ্চস্বরে হাসতে লাগলো, আর তার হাসি পুরো অফিস রুমের চারিদিকে বাড়ি খাচ্ছে। রুশ যখন স্যারের কেবিনে ঢুকবে তখন দেখলো স্যার খুব হাসছে। এত হাসির কারণ কি বুঝতে পারলো না রুশ, কিন্তু তবুও ভালো লাগছে যে তার স্যার অনেকদিন পর মন খুলে হাসছে। হয়তো এটার কৃতিত্ব তার মেঘা ম্যাডামের। রুশ নিজেও এখন খালি খালি অনুভব করছে, ইস যদি তার স্যারের মতো কেউ থাকতো তাহলে সে তাকে নিয়ে ভাবতো। আশাফও তো তার মনের মানুষ ঠিক করে নিয়েছে, যেদিকে তাকায় সেদিকেই শুধু ডাবল ডাবল। একা ওদের মাঝে সে সিঙ্গেল আর কাবাবের হার্ড ডিশে। এসব চিন্তা করছিল আর নিজের নখ কামড়াচ্ছিল। ওদিকে আদ্রিয়ান যে কখন থেকে তার সামনে দাঁড়িয়ে আছে তার কোনো খেয়াল নেই। আদ্রিয়ান যখন রুশের মাথায় ফাইল দিয়ে বাড়ি মারলো তখন নিজের সম্বিতে ফিরল। এরপর স্যারকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ধুক গেল। কোথায় মন দিয়ে বসে আছো রুশ? এত কি ভাবছো যে ডাক দিলেও সাড়া পাওয়া যাচ্ছে না? এইভাবে কিন্তু নিজের কাজ থেকে ফোকাস হারাবে। তোমাকে নিয়ে আমার অনেক এক্সপেকটেশন, বুঝতেই পারছো। নিরাশ করবে না আমায়। ইয়েস স্যার, আপনার আশা কখনোই বিফল যাবে না। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। গুড, যাও এখন গাড়ি বের করতে বলো, ক্লায়েন্টরা অপেক্ষা করছে।
জি স্যার। রুশ তাড়াতাড়ি বের হয়ে গাড়ি বের করতে বলল ড্রাইভারকে। এরপর রুশও আদ্রিয়ানের সাথে 5 স্টার হোটেলে যাওয়ার জন্য রওনা দিল, কারণ ওইখানে দুবাইয়ের ক্লায়েন্ট আছে যারা গতকাল রাতেই হোটেলে উঠেছে। অনেক বড় একটি ডিল সাইন করার আছে, যার জন্য আদ্রিয়ান খুব সকালেই অফিসে চলে আসছে। এর মধ্যে 2 দিন কেটে যায়, মেঘা রুম থেকেও বের হয়নি, আর না কাউকে রুমে ঢুকতে দিয়েছে। খাবার বাইরে থেকে নিয়েই দরজা আটকে দিয়েছে, রুমের মধ্যে নিজেকে বন্দি রেখেছে। এতে অবশ্য বাকিদের সুবিধা আছে অনেক কিছুতে, যা মেঘার অজানা। তাই কেউ মেঘাকে রুম থেকে বেরোনোর জন্য বলেনি, কিন্তু কেউ রুমে না ঢুকলেও একজনের মধ্যে রাতে ঢুকে আর তার জানের যত্ন নেয়। সারাদিনের ক্লান্তি মেটায় তার জানকে দেখেই। এরপর ভোর হতে আবার বের হয়ে যায়, যা মেঘার সম্পূর্ণ অজানা। সে তো তার বিরহে আছে এই ভেবে যে তার কাছের মানুষটি একবারও তাকে দেখার জন্য আসেনি। অবশ্য আসবেই বা কেন, সে তো তার বিয়ে নিয়ে ব্যস্ত, তার জন্য কি সময় আছে? কিন্তু না, তাকে দুর্বল হলে চলবে না। তাই একজন সার্ভেন্টকে লুকিয়ে মোবাইল নিয়ে তার আব্বুকে ফোন দিয়ে সব জানায়। তার আব্বু এসব শুনে অবাক হয়, কারণ তার জানা মতে আর্জেন কখনোই এসব করবে না তার মেয়ের সাথে। কিন্তু এসব যখন করছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। এদিকে মেঘাও কান্না করছে আর বারবার তাকে নিয়ে যেতে বলছে। হয়তো তার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই তাকে আশ্বাস দেয় যে 2 দিন পর সে তাকে নিয়ে যাবে। কিন্তু মেঘার আব্বু এখনই আর্জেনের সামনে যেতে পারবে না। এতে অনেকের চোখের সামনে তার আব্বুর আসল চেহারা খোলসা হয়ে যেতে পারে। তাই মেঘাকে ফোন দিয়ে সব ইনফরমেশন দিল কিভাবে মেঘাকে বেরোতে হবে। সব জায়গায় তার লোক ঠিক করা থাকবে, শুধু তার কথা মতো বের হলেই হলো। এসব শুনে মেঘা খুশি হলেও মন থেকে দুঃখ প্রকাশ করলো। তবুও মরিচিকার পেছনে ছুটে তো লাভ নেই, যে তার নয় তাকে তো ছাড়তেই হবে। তাই আব্বুর সাথে একমত হয়ে পালানোর প্ল্যান বানালো। এসবই এতক্ষণ ভাবছিল, তখনই নিচ থেকে ডাক আসলো দাদিমার। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও নিচে গেল কেন ডাকছে দেখার জন্য। নিচে গিয়ে 3 জন ব্যক্তিকে দেখলো, এদেরকে চিনে বলে তার মনে হয় না, তাই জানার চেষ্টা করলো তারাকে। নিশুদি অবশ্য ওদেরকে দেখে অনেক খুশি হয়েছে। কথায় বোঝা গেল এদের মধ্যে 2 জন হলো নিশুর আব্বু আম্মু, আর আরেকজন তার বড় ভাই। কিন্তু ছেলেটি পিছু ফিরে তাকায়, চেহারা দেখতে পারলো না। তাই সামনে গিয়ে দাদিমা যখন নিশুর আব্বু আম্মুর সাথে পরিচয় করাতে লাগলো, তখন 2 জন তেমন একটা আগ্রহ প্রকাশ করলো না মেঘের সাথে পরিচয় হতে। মনে হচ্ছে 2 জনই বিরক্ত তার প্রতি। দাদিমা যখন ছেলেটির সাথে পরিচয় করাতে লাগলো, তখন মেঘা ছেলেটির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকালো, কারণ ছেলেটিকে তার চেনা চেনা মনে হচ্ছে। বেশিরভাগ চোখগুলো তার খুব পরিচিত। এসব যখন ভাবছিল তখন ছেলেটি হাত বাড়িয়ে, হাই মায়াবিনী, আমি নিদ্র খান, নাম তো সোনা হি হোগা। হঠাৎ করে ছেলেটির কথা শুনে মেঘা ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো, কারণ ছেলেটির কণ্ঠে চেনা চেনা মনে হচ্ছে। হঠাৎ করেই দাদিমার ডাকে তার দিকে ফিরল। বুড়ি, এই হচ্ছে আদ্রিয়ানের ফুপি আর ফুপা। আর এই যে এটা হলো তার নিশুদির বড় ভাই নিদ্র। আর নিদ্র, ওর কথা তো তোদেরকে বলাই হয়েছে, আমার আরেক নাতি। মা, তুমিও না যাকে তাকে নিজের নাতি বানিয়ে দাও। শোনো এসব লো। আহ রুহানা, কোথায় কি বলছো তা একটু দেখে বলো। আর ভুলে যেও না আদ্রিয়ান কেন তোমাকে এখানে এনেছে। হ্যাঁ, উচিত কথা বললেই তো সব দোষ আমার। তোর এই চলো তো তুমি। বলেই রুমানা তার হাজবেন্ড নুমান খানকে নিয়ে গেল। অবশ্য নুমান আর রুমানা কেউই মেঘাকে তেমন একটা সহ্য করতে পারে না। এর অবশ্য যথেষ্ট কারণ আছে। ওরা যখন নিজেদের ঠিক করা রুমে চলে গেল, তখন নিশু খেয়াল করলো নিদ্র মেঘার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশুর থেকে এই চোখের দেখাটা অদ্ভুত ঠেকলো, কারণ তার ভাই সহজে কারো দিকে এরকম দৃষ্টিতে তাকায়নি। হ্যাঁ, সে একজন ফ্ল্যাট বয়, যার জন্য নিশু তার ভাইকে এই একটা ব্যাপারে অনেক বিরক্ত হয়। কিন্তু সে যদি মেঘার সাথে এমন করে তাহলে না, তার ভাইকে আটকাতে হবে। এই ভাইয়া এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ফ্রেশ হতে যাও, কিছুক্ষণ পরই তো হলুদের অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ নিশু, এই তো যাচ্ছি। আর তুই এখনো ফেসিয়াল শুরু করিসনি? তোর হবু বর তো তোকে এই রূপে দেখে আর বিয়ের আসরেই বসবে না। তখন তো আবার আমার পেছনেই পড়বি সেই দুর্ভিক্ষের কান্না নিয়ে। ভাইয়া, নানুদি, তুমি কিছু বলবে ভাইয়াকে? দুলা ভাই, কেন শুধু শুধু মেয়েটাকে উস্কাচ্ছ? সে যাই হোক, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু পরে হলুদের ফাংশন শুরু হবে। নিশুরে, তোর স্বভাব আর বদলালো না? হ্যাঁ, সেই কাউকে না কাউকে মানে তোর দিকে নিস। সমস্যা নেই, আমারও টাইম আসবে। কথায় আছে না, আপন টাইম আয়েগা। বলেই নিদ্র শয়তানি হাসি দিল। এরপর মেঘার দিকে এক পলক তাকিয়ে চোখ মেরে উপরে উঠে গেল। আর মেঘা নিদ্রর কার্যকলাপে বিরক্ত হলো। কি ছেলে রে বাবা, এই ছেলে তো ফ্লার্ট করতে চাইছে।
এমনিতেই নিজের চিন্তায় ঘুম আসছে না, আর এখন একমাত্র কাজ হচ্ছে কোনো মতে বাড়ি থেকে বের হতে পারলেই হলো। নিশু মেঘাকে কিছু ভাবতে দেখে হালকা ধাক্কা দিল। তারপর তাকে জোর করে মেঘার রুমে নিয়ে গেল। ওইখানে হলুদের জন্য সুন্দর কারুকার্যের কাঁচা হলুদ কালারের একটি লেহেঙ্গা ঝুলানো ছিল। মেঘা প্রথম দেখেই চোখ আটকে গেল। আজকে তুমি এটাই পরবে, ঠিক আছে? আমি স্পেশালি তোমার জন্য অর্ডার করেছি। তোমার আর আমার অনেকটা সেম ডিজাইন, শুধু কালারটা বেশ কম। আমারটা অরেঞ্জ কালারের। কিন্তু নিশুদি, আমি কেন এরকম ড্রেস পরতে যাব? হলুদ হচ্ছে তোমার, আর ওইখানে এভাবে গেলে তো সবাই ভাববে আমারও হলুদ, তাই না? আর আমার সত্যি ভালো লাগতেছে না অনুষ্ঠানে যেতে। আমি বরং তোমাকে কিভাবে সাজাচ্ছি সেটা দেখি, কেমন? বলেই মেঘা নিশুকে জড়িয়ে ধরে মুচকি হাসার চেষ্টা করলো। মায়ের খাবে নাকি আমার? শোনো, তুমি যখন আমাকে দি বলে ডাকো, তার মানে তুমি আমার ছোট বোন। আর বড় বোনের বিয়েতে ছোট বোন সাজবে না, এটা তো হতে পারে না, তাই না? কিছুক্ষণ পর পার্লারের লোক আসবে সাজাতে। তাদের কাছে সুন্দর করে লক্ষ্মী মেয়ে হয়ে সেজে নিবে, ঠিক আছে? ওহ নিশুদি, তুমি আমার লক্ষ্মী দিত, প্লিজ আমাকে পার্লারের লোকেদের দিয়ে সাজিও না। আমার একদম ভালো লাগে না ওদের ভূত সাজানো। এর থেকে আমি যতটুকু পারি ততটুকুই সাজবো। আচ্ছা যাও, তোমার কথা মতো ড্রেসটা পরে নিচ্ছি, কিন্তু প্লিজ আমাকে তাদের হাতে সাজাতে বলো না, প্লিজ প্লিজ প্লিজ। মেঘার ইনোসেন্ট মার্কা কথা শুনে নিশুর খুব হাসি পেল। মেয়েটা আসলেই বাচ্চা। মেঘার এত রিকোয়েস্টে নিশু আর না করতে পারলো না, তাই মেঘাকে রেডি হতে বলে সে নিজের রুমে গেল। কিছুক্ষণ পর পার্লারের মেয়েরা চলে আসবে। যেতে যেতে মোবাইলে কাউকে মেসেজ করে মেঘার আপডেটটা জানিয়ে দিল। সেও কিছু একটা পাঠালো, যা দেখে নিশুর মুখে হালকা হাসির রেখা দেখা গেল। এখন সবকিছু ভালোই ভালোই হলেই হলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে গেল। সন্ধ্যার দিকে মেঘা সম্পূর্ণ রেডি হয়ে আয়নার মধ্যে নিজেকে দেখতে লাগলো, আর নিজেকে দেখে নিজেই অবাক হলো। হঠাৎ করেই তাকে বড় বড় লাগছে। মুখে আলাদা এক রমণীর ভাব ফুটে উঠেছে। লেহেঙ্গার সাথে ওড়না সুন্দর করে মাথায় হিজাব বাঁধলো। মুখে হালকা প্রসাধনী কাঁচা ফুলের গয়না থাকলেও তা সে পরল না। নিজেকে এত সাজাতে ভালো লাগছে না। একমাত্র নিশুদি বলেছে বলে আর দাদিমা এসেও রিকোয়েস্ট করে বলে গেছে লেহেঙ্গাটা পরতে, তাই সে আর না করতে পারেনি। কারণ এই দুইজনই এই কয়দিনে মেঘাকে অনেক আপন করে নিয়েছে, যার জন্য তাদেরকে না করার মতো সাহস আর দেখালো না। কালকে তো চলেই যাবে, আজ না হয় তাদের এই ইচ্ছেগুলো পূরণ করে যাক, এসবই ভাবছিল। তখনই দরজায় টোকা পড়ে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখলো দাদিমা দাঁড়িয়ে আছে, হাতে কিছু গয়নার বাক্স। মেঘাকে দেখতেই দাদিমা মাশাল্লাহ, আমার বুড়িটাকে যে কি সুন্দর লাগছে। বলেই রুমে ঢুকে গয়নার বাক্সটা টেবিলে রেখে মেঘার মাথায় ধরে কিছু দোয়া দুরুদ পড়ে দিল। এরপর হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে মেঘাকে মন ভরে দেখতে লাগলো। আসলে মেয়েটাকে আজ খুব বড় লাগছে, আর কি মায়াই না চেহারায়। কিরে বুড়ি, তুই ফুলের গয়নাগুলো পরিসনি কেন? নিশু দেখলে কিন্তু রাগ করবে। আসলে দাদিমা, আমার ফুলের গহনা ভালো লাগে না, তাই পরিনি। এমনিতেই তো দেখো ঠিক লাগছে, আর কিছু পরার দরকার নেই। কি যে বলিস না। সে যাই হোক, দেখ তো এই গয়না পছন্দ হয়েছে কিনা। একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস মেঘার গলায় পরিয়ে দিয়ে আয়নার মধ্যে দেখতে লাগলো। মেঘা হঠাৎ করে এত দামি গয়না পরানোতে চমকে গেল। দাদিমাকে নিষেধ করলেও দাদিমা কথাগুলো শুনল না, উল্টো চোখ গরম করে মেঘাকে থামিয়ে দিল। মেঘাও আর কিছু বলল না। এরপর দাদিমা মেঘাকে নিয়ে স্টেজে গেল। মেঘা চারিদিকে অবাক চোখে তাকাতে লাগলো। স্টেজটা বাইরে বাগানে করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্টেজে নিশু নানা রকম ফটোশুট করছে। নিশুকে দেখে মেঘার হঠাৎ করে বুকের মধ্যে তোলপাড় হতে লাগলো, কারণ নিশু তো কালকে আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। এই কয়েকদিন ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে নিলেও এখন আর নিতে পারছে না। যতই হোক, আদ্রিয়ানের সবকিছু অভিনয় হলেও তার অনুভূতিগুলো তো অভিনয় ছিল না। সে তো তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আদ্রিয়ানের এরূপ বদলানো দেখে বুঝতে পারলো আদ্রিয়ানের শুধু হাতের পুতুল সে। এসব ভাবতে ভাবতে দাদিমা স্টেজে নিয়ে আসলো মেঘাকে। মেঘা নিশুকে জড়িয়ে ধরে তাকে শুভেচ্ছা জানালো। নিশু ও মেঘাকে এরূপ সাজা দেখে অনেক খুশি হলো। এরপর একসাথে অনেকগুলো ছবি তুললো। কিছু কিছু শুধু মেঘার একা তুললো, তাও আবার তাকে জোর করিয়ে। ফটোশুট শেষ হলো। একে একে সবাই নিশুকে হলুদ লাগিয়ে দিতে লাগলো। মেঘাও তখন স্টেজে না থেকে একটু দূরে কর্নারে গেল। হঠাৎ করে কারো আগমন ঘটলো তার নিকট, তাই সঙ্গে সঙ্গে যখন ফিরে দেখলো তখন চমকে একটু পিছনে গেল। সামনের ব্যক্তিটি মেঘার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সুন্দর কেন লাগছে মেয়েটিকে? নাকি সে সুন্দর বলেই সুন্দর লাগছে? মায়াবিনী, তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর সেজে আসলে যে কেউ তোমাকে দেখে হার্ট অ্যাটাক করে তার দায়ভার মানে খেয়ে নিবে।
নিড্রর এরূপ কথা শুনে মেঘা বিরক্ত বোধ করলো। এই লোকটাকে একদম সহ্য করতে পারে না। কেমন করে জানি তাকিয়ে থাকে, মনে হয় খেয়ে ফেলবে ভাব। হ্যাঁ দাদিমা, আমি এখানে, এই তো আসছি। ভাইয়া আমাকে দাদিমা ডাকছে, আমি আসছি। বলেই মেঘা কেটে পড়লো সেই জায়গা থেকে। মেঘার এরূপ কাণ্ড দেখে রাগে চল শক্ত করে ফেললো। তাকে ইগনোর করছে নিড্র খানকে, এরূপ অপমান। যত ইগনোর করার করে নাও আমাকে মায়াবতী, কারণ কালকের সূর্যের রশ্মির মতোই আমার জীবনেও তুমি আলো হবে। সারা জীবনের জন্য আমার করে ফেলবো তোমাকে। এখন শুধু রাত নামার বাকি, কালকের সূর্য উদয় আমার নামে হবে মায়াবতী। বলেই নিড্র অদ্ভুতভাবে হাসতে হাসতে নিশুর কাছে গেল। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু এই অনুষ্ঠানে আদ্রিয়ানের কোনো ছায়াও দেখা যায়নি। দাদিমা থেকে শুনলো যে আদ্রিয়ানের জরুরি কোনো কাজ পড়েছে, যার জন্য সে আসতে পারেনি। মেঘার থেকে বিষয়টা অদ্ভুত ঠেকলো। যার হলুদের জন্য এত আয়োজন সেই নেই, ব্যাপারটা খুব হাস্যকর। যার হলুদ তার খবর নেই, প্রতিবেশীর লহকাণ্ডের শেষ নেই। অনেকক্ষণ ধরে মেঘা অনুষ্ঠানে থাকায় পাগুলো ব্যথা হয়ে গেছে, আর অনেক জোরে গান বাজনাতে মাথাটাও ধরেছে খুব। তখন নিড্রকে বাহানা দিয়ে দাদিমার কাছেই ছিল। দাদিমা যেখানে যেখানে গিয়েছে মেঘাও তার পিছু পিছু ছিল। এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তাই বাড়ির ভেতরে একদম উপরে নিজের রুমে চলে গেল। সবাই বাইরে থাকায় ভেতরে তেমন কাউকে দেখা গেল না, শুধু কয়েক কেয়ারটেকার ছাড়া। মেঘা ওদিকে ভ্রুক্ষেপ না করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমে ঢুকে দেখলো সবকিছুই অন্ধকার, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে যখন রুম থেকে বের হয়েছিল দাদিমার সাথে, তখন রুমের লাইট অন ছিল। তাহলে অফ কিভাবে হলো? হয়তো কেয়ারটেকার অফ করেছে। কিন্তু যখনই সে লাইটের সুইচ অন করতে যাবে, তখনই কেউ দরজা বন্ধ করে মেঘার হাতের কবজি টেনে নিয়ে দেওয়ালে মিশিয়ে নিল। হঠাৎ এরূপ হওয়ায় মেঘা চিৎকার দিয়ে উঠল, কিন্তু বাইরের সাউন্ড বক্স বাজায় কেউ তার চিৎকার শুনতে পেল না, শুধুমাত্র সামনে ব্যক্তিটি ছাড়া। মেঘা ভয়া যখন চটপট করছিল, তখন সামনের ব্যক্তিটি মেঘার গালের সাথে সেই ব্যক্তির গাল মেশালো। হঠাৎ করে ঠান্ডা অনুভব হলো, সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। কিন্তু যখন চোখ মেললো, তখন সামনে তাকিয়ে দেখলো রুম অন্ধকার, আর কারো আভাস পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি রুমের লাইট অন করে সব জায়গায় চেক করে দেখলো কেউ নেই। তাহলে কিছুক্ষণ আগে তার সাথে কে ছিল, নাকি হ্যালুসিয়েশন হচ্ছিল? কিন্তু স্পর্শগুলো তো তাজা, তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখলো কেউ বাইরে আছে কিনা, কিন্তু দেখলো কেউ নেই। এদিক দিয়েই একজন মেয়ে সার্ভেন্ট যাচ্ছিল। তখন মেঘা জিজ্ঞেস করলো যে এদিকে কাউকে যেতে দেখছে কিনা, বা তিনি কি মেঘার রুমে ঢুকেছিল কিনা, কিন্তু সার্ভেন্টের উত্তরে বুঝতে পারলো সে ঢুকেনি, আর কাউকে ওইদিকে যেতেও দেখেনি। মেঘা এরূপ উত্তর শুনে হতাশ হলো। এরপর সার্ভেন্টকে তার কাজে যেতে বলে মেঘা নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর ড্রেস নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকলো। চেঞ্জ করে এরপর যখন মুখের প্রসাধনী ধোয়ার জন্য ওয়াশরুমে মিররের মধ্যে চোখ পড়লো, তখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, কারণ বাম গালে প্রায় অনেকখানি হলুদ লেগে আছে। তার যতটুকু মনে পড়ছে সে হলুদ লাগায়নি, আর না কাউকে লাগাতে দিয়েছে। নিজের মনের সাথে যুদ্ধ করে এতক্ষণ অনুষ্ঠানে ছিল, কিন্তু আর ভালো লাগছিল না দেখে হলুদ নিয়েও আর মাতামাতি করেনি। সবসময় দাদিমার পাশেই ছিল, তাহলে কি মনের ভুলে কেউ লাগিয়ে দিয়েছে? হয়তো হতে পারে। এরূপ ভাবনার মাঝে কিছুক্ষণ আগে হওয়ার ঘটনাটা মাথা থেকে বেরিয়ে গেল। এরপর আর মাথা না ঘামিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিল। প্রচণ্ড ক্লান্ত লাগছে, তাই আর দেরি না করে শুয়ে যাওয়ার প্রস্তুতি নিল, কারণ ভোরে এই বাড়ি ছেড়ে তার আব্বুর সাথে চলে যাবে। কিছুক্ষণ না ঘুমালে হবেই না। এমনিতেই কয়দিন ধরে শরীরটা দুর্বল লাগছে। মানসিক যন্ত্রণার উপরে প্রকাশ না করলেও ভেতরে ভিতরে ভীষণ পীড়া দিচ্ছে, যা শরীরেও প্রভাব পড়ছে, আর পারছে না নিতে। এসব ভাবতে ভাবতে কখন যে বেডে শুয়ে পড়লো নিজেই জানে না। সাথে সাথে ঘুমে তলিয়ে গেল। মেঘা যখন ঘুমিয়ে গেল, তখন বারান্দা থেকে কেউ বেরিয়ে এসে মেঘার পাশে বসলো। এরপর মেঘার কানের লতিতে ওষ্ঠ দ্বারা স্পর্শ করলো। এতে মেঘা ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠলো। কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে থেকে উঠে গেল। এরপর ঠোঁটের রহস্যময় হাসি দিয়ে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে গেল। কালকে ভোরের অপেক্ষা করছে নতুন কিছু ঘটার। সময়টা ভোর 4:30। চারদিকে মধুর আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সেই আওয়াজ মেঘার কানেও পৌঁছালো। ঘুমটা হালকা হয়ে উঠল। আস্তে আস্তে চোখ মেলে চারিদিকে বোঝার চেষ্টা করলো। এরপর হঠাৎ করে কিছু মনে পড়ায় তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো এই বাড়ির সার্ভেন্টদের ড্রেস পরে। আগে থেকে এই ড্রেস লুকিয়ে রেখেছিল মেঘা। কাল যখন সবাই ব্যস্ত ছিল, তখন একজন সার্ভেন্টের রুমে লুকিয়ে ঢুকেছিল। এরপর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে আসে, সাথে একটি বাটন ফোনও, যাতে তার একটি সিম ঢুকিয়েছিল শেষ রাতের দিকে। এরপর তার আব্বুকে মেসেজ দিতে গিয়ে দেখলো আগে থেকে অন্য একটা নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে। এই সিমের নম্বর তো শুধুমাত্র তার আব্বু জানে, আর তো কেউ নয়। মেসেজ ওপেন করে দেখে যে তার আব্বুর ফোনে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই এই নম্বর দিয়ে তাকে মেসেজ পাঠিয়েছে, আর তাকে আজ ভোরেই বের হতে বলেছে। বাইরে গেলেই চুপিসারে বেরিয়ে যেতে বলল।
আর যখন বেরোবে তখন রাস্তার বাম দিকে আসতে বলল। আর তার ঠিক একটু দূরেই গাছের আড়ালে তার আব্বুর ঠিক করা কালো রঙের একটি গাড়ি থাকবে। মেঘা যা বোঝার বুঝে গেল। বর্তমান সে তাড়াতাড়ি নিজেকে তৈরি করে বেরিয়ে গেল। বাড়ির কেউই জেগে নেই, তাই তেমন কোনো অসুবিধা হলো না। যখন বাড়ির দরজার দিকে গেল তখন দেখলো কোনো প্রহরী নেই। বিষয়টা অদ্ভুত লাগলো। বাইরে এসেও কোনো কাউকে দেখতে পেল না। হয়তো আব্বু কোনোভাবে প্ল্যান করে লোকগুলোকে সরিয়েছে, তাই সেদিকে আর মাথা না ঘামিয়ে সোজা বের হয়ে গেল। যখন মেইন গেট দিয়ে বের হবে তখন পিছু ফিরে বাড়িটিকে আরেকবার পর্যবেক্ষণ করলো। দীর্ঘ 3 মাস এই বাড়িতে কাটিয়েছে সে, তাই ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এই বাড়িটিকে নিজের বাড়ির মতোই ভেবেছিল, সাথে বাড়ির মালিককেও। কিন্তু এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললো। চোখের কোণে অশ্রুরা ভিড় করলো, কিন্তু নিজেকে ধাতস্থ করে বেরিয়ে গেল। পিছু ফিরে তাকিয়ে লাভ নেই। সকাল 11টা। সূর্যের প্রকোপ বাড়তে লাগলো উত্তাপ। বেশ উত্তপ্ত হয়ে আছে আবহাওয়া, সাথে পরিবেশটাও গরম হয়ে আছে। সেই গরমের প্রকোপ কারো গায়ে লাগছে তো কারো গায়ে হিমশীতলের ছোঁয়া। মেঘা আপাতত বসে আছে বললে ভুল হবে। তাকে বেঁধে রাখা হয়েছে গোল আলিশান খাটে। মুখে কোনো রকম প্রসাধনীর ছিটে ফোটাও নেই। অনেক ছোটাছুটির চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না। হাতের দড়ির দিকে তাকিয়ে দেখলো হাতের চামড়া ফেটে রক্ত পড়ছে। আজ তার একটা ভুলের কারণে এই জায়গায় সে কি করে যে এই ব্লান্ডারটা করলো। ভোরের কথা ভাবতে লাগলো। বাইরে যখন গেট থেকে বেরিয়ে বাম দিকের রাস্তায় হেঁটে কালো গাড়িটি দেখতে পারলো তখনই বুঝে গেল এটি তার আব্বুর বলা গাড়িটি। তাই কোনো কিছু যাচাই বাছাই না করে সে গাড়িতেই উঠে গেল। দরজা খোলাই ছিল, কিন্তু যখন উঠলো তখন সেখানে পরিচিত কেউই ছিল না। তার আব্বুকেও দেখতে পেল না। তার জানা মতে তার আব্বুর নেওয়ার কথা ছিল, কিন্তু তখনই পাশে থেকে কেউ একজন মেঘার নাকে কিছু একটা স্প্রে করলো। হঠাৎ এমন হওয়াতে মেঘা কিছুই বুঝলো না, কিন্তু যখন বিষয়টা বুঝতে পারলো তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চারিদিকে ঘোলা দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর কেউ একজন তার মাথাটা খুলে রাখলো আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে লাগলো। আদ্রিয়ান, দেখলি তো, সিংহের রাজ্য থেকেই সিংহীকে বশ করে নিয়ে যাচ্ছি, আর তুই কিচ্ছুটি করতে পারলি না। সব সময় তুই জিততে পারবি না, ঠিক আছে? এবার তো কলিজার উপর হাত দিয়েছি, দেখি কিভাবে আমার হাত থেকে তাকে বাঁচাস। আর মাত্র কয়েকটা ঘন্টা, এরপর সে চিরদিনের জন্য আমার হয়ে যাবে। আমার হয়ে যাবে, আর কোনোদিন তুই মায়াবতীর টিকিটাও পাবি না। কথাগুলো বলতে বলতে মেঘার দিকে তাকালো সেই লোকটি, যে মেঘাকে এত কষ্ট করে এইভাবে নিয়ে এসেছে। অনেক বেগপোতে হয়েছে এর জন্য, কিন্তু শত কষ্ট পানি হয়ে গেল যখন মেঘাকে তার নিকটে দেখলো। প্রাপ্তির হাসি হাসলো। এখন শুধু আসল কাজ বাকি, দ্রুত করতে হবে, নইলে সব প্ল্যান ভেস্তে। মেঘা সম্পূর্ণ জ্ঞানে থাকলেও কিছু কিছু কথা কানে স্পষ্ট বাড়ি খাচ্ছিল। এই মুহূর্তে এসব মনে করছে আর নিজেকে দোষারোপ করছে। কেন যে তার আব্বুকে ফোন না করে বের হয়েছিল কে জানে। এখন পড়েছে বিপদে। আদৌ কি কেউ জানে সে কিডন্যাপ হয়েছে? অবশ্যই এটাকে তো কিডন্যাপ বলে না। নিজে নিজে যে গাড়িতে উঠে তাকে কি কেউ কিডন্যাপ বলে? এটা তো সে ফাঁদে পড়েছে। সেই ফাঁদের বিষয়টা শুধু সে জানে, আর তো কেউ নয়। হঠাৎ করেই নিজেকে অসহায় মনে হচ্ছে। মন থেকে বার আদ্রর কথা আসছে, কিন্তু আদ্র তো এখন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। সে আদৌ বাড়িতে আছে কি নেই তার খবর কি আর রাখবে না তো। আব্বুও তো জানে না সেই বাড়িতে তার মেয়ে বেরিয়ে গেছে। এখন সে কিভাবে পালাবে এখান থেকে? পালাতেই তো চেয়েছিল, যার জন্য এখন থেকে বাধা রাখা হয়েছে। আগের বার যেই লোকটি তাকে কিডন্যাপ করেছিল সেই লোকটি আবার তাকে কিডন্যাপ করেছে। মানুষটিকে স্বচক্ষে এখনো পুরোপুরি দেখেনি, কারণ মুখে রুমাল বাঁধা। আর তার থেকে বড় কথা, লোকটি নাকি এখন তাকে বিয়ে করবে। এটা শুনেই তো মেঘার কলিজার পানি শুকিয়ে গেল। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। দুজন মেয়ে সার্ভেন্ট দিয়ে কোনো মতে লাল একটু বেনারসি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে আছে। কোনো প্রসাধনী লাগাতে দেয়নি, এতে ওই লোকটি আর বাধা দেয়নি। তার কথা হলো যতটুকু হয়েছে এতেই কাজ চলে যাবে। কিছুক্ষণের মধ্যে দুজন সার্ভেন্ট এসে মেঘাকে জোর করে নিচে নিয়ে যায়। এতে মেঘা হোঁচট খেলেও কেউ আগ্রহ প্রকাশ করেনি। পায়ে ব্যথাও পেয়েছে। নিচে গিয়ে দেখে একজন কাজী আর দুজন কালো কোট পরা দুটো লোক বসে আছে। বোঝাই যাচ্ছে এরা উকিল। এরপর মেঘা জোর করে অচেনা লোকের পাশে বসিয়ে দিলে মেঘা উঠতে চাইলে লোকটি মেঘের হাত চেপে ধরে। মেঘা চিৎকারে পুরো হল রুমের দেয়ালগুলো কেঁপে উঠছে। কাজী যখন বলল, মেয়ে তো মনে হয় বিয়েতে রাজি না, এমন বিয়ে করানো তো আমার পক্ষে। আর বলতে পারল না। অচেনা লোকটি পকেট থেকে গান বের করে কাজীর মাথায় নিক্ষেপ ধরে বলল, আপনাকে বেশি কথা বলা হয়নি, যা বলা হয়েছে তাই করুন। কাজী ভয়ে আর কিছু বলতে পারেনি, বিয়ে পড়ানো শুরু করলো। এদিকে মেঘা চিৎকার করছে দেখে লোকটি মেঘার গলায় গান ধরে রাখলো।
এতে মেঘা ভয় পেয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। কি এক পরিস্থিতিতে পড়ে গেল সে। এখন এই লোকটাকে বিয়ে করতে হবে তার। কাজী যখন কবুল বলতে বলে তখন মেঘা চুপ করে থাকে, কোনো মতেই কবুল বলে না। লোকটি যখন মেঘাকে কিছু বলতে যাবে তখনই কোথা থেকে গোলাগুলির আওয়াজ হতে থাকে। লোকটি তাড়াতাড়ি মেঘাকে নিয়ে দাঁড়িয়ে যায়। কাজী আর উকিলগুলো নিজেদের প্রাণ রক্ষার জন্য সোফার নিচে লুকিয়ে পড়ল। দরজা দিয়ে আদ্রিয়ান পুরো কিলার রূপে দু হাতে গান নিয়ে ঢুকলো। এরপর পুরো ভিলেনি স্মাইল দিয়ে মেঘার ওই লোকটার দিকে তাকিয়ে, কি রে শালা, তোরা আমার পিচ্ছি বউটাকে নিয়ে এত টানাটানি করিস কেন? আমার বউটাকে আমি এখনো ভালোভাবে আমার বউটাকে আমি এখনো ভালোভাবে টানাটানি করতে পারিনি। আর তোরা কি করছিস? আবার বিয়ে করাচ্ছিস? দম আছে মাইরি তোদের? আদ্রিয়ানের এরূপ কথাতে অচেনা লোকটি ঘাবড়িয়ে গেল। কারণ আদ্রিয়ানের তো এখানে আসার কথা না। আদ্রিয়ান কেন কারোরই এখানের ঠিকানা পাওয়ার কথা না। এটা একটা সিক্রেট বাড়ি, যা শহর থেকে প্রায় অনেকটাই দূরে আর প্রায় জঙ্গলের ভেতরে। ওর এই গুপ্ত সাম্রাজ্য। না না, এখন মেঘাকে তুলে দিলে চলবে না। তার মায়াবতীকে তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাকে কিছু করতেই হবে। তাই মেঘার গলায় বন্দুক নিক্ষেপ করলো। এখন এটাই একমাত্র পন্থা। কি বললি তুই? তোর পিচ্চি বউ নাকি পিচ্চি রক্ষিতা, যাকে এই 3 মাস নিজের কাছে রেখেছিস কিন্তু কোনো বাড়তি পরিচয় ছাড়াই? আর কি যেন বললি তুই? বউ? হাসালি। চুপ কর শালা। সে আমার বউ হোক আর রক্ষিতা, আমার সম্পত্তি সে। অনেক আগেই ওকে আমি নিজের নামে করে নিয়েছি। তার কৈফিয়ত আমি তোকে দেব না। তার বোঝাপড়া একান্তই আমার আর আমার বউয়ের মধ্যে থাকবে। মেঘা এতক্ষণ আদ্রিয়ানকে দেখে খুশি হলে এখন আদ্রিয়ানের কথা পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আদ্রিয়ান তাকে প্রথমে পিচ্ছি বউ বলাই অবাক হয়েছিল, কিন্তু যখন রক্ষিতা উচ্চারণ করলো তখন চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আদ্রিয়ান তাকে রক্ষিতার সাথে তুলনা করেছে, এটা ভাবতেও তার কষ্ট হচ্ছে। সে যাই বল, তুই আমাকে ভুলাতে পারবি না। আমি যদ্দূর জানি আজ তো নিশির সাথে বিয়ে। তাহলে নিজের হবু বউকে রেখে এখানে কি করছিস তুই? তুই তোর হবু বউয়ের কাছে যা, আর আমাকে আমার হবু বউয়ের কাছে থাকতে দে। এসে যখন পড়ছিস তখন আমাদের বিয়েটাও দেখে যা। মেঘাকে নিয়ে সামনে আগাতে লাগলে পেছন থেকে কেউ সেই লোকটির বাম হাতে, যে হাতে বন্দুক মেঘার গলায় ধরা ছিল, গুলি করলো। গুলি করার সাথে সাথে মেঘা ছিটকে দূরে গিয়ে পড়তে লাগলে আদ্রিয়ান এসে ধরে ফেললো। আর মেঘা ভয়ে আদ্রিয়ানের জ্যাকেট খামচে ধরলো। আদ্রিয়ানও মেঘাকে সোজা করে দাঁড় করিয়ে এক সাইডে জড়িয়ে ধরে সেই লোকটির দিকে ট্রিগার বাটন চেপে ধরলো। লোকটি যখন পড়ে গেল তখন দুজন বডিগার্ড এসে তাড়াতাড়ি করে ছেলেটিকে ধরলো। আর ছেলেটিও ব্যথায় কাটতে থাকলো। এইবারে যতগুলো গার্ড ছিল সবগুলোকে কবজা করে নিয়েছে। তাই লোকটিকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসলো না। হয়তো আজ তার সবকিছুই ফাঁস হয়ে যাবে। আদ্রিয়ান মেঘাকে নিয়ে সোফায় বসিয়ে আরাম করে বসলো। এরপর লোকটিকে সামনে সোফায় বসানোর জন্য ইশারা করলো। তখনও লোকটির মুখে রুমাল বাঁধা। আদ্রিয়ান রুমালটা খোলার জন্য গার্ডকে ইশারা করলো। রুমালটা খোলার সাথে সাথে মেঘা অবাক হয়ে তাকিয়ে থাকলো। ও একটু আন্দাজ করতে পেরেছিল, কিন্তু এখন দেখছে তার আন্দাজটাই সঠিক। নিদ্র ভাইয়া আপনি? তো কি মিস্টার নিদ্র খান, এতদিন রুমালের আড়ালে থেকে আমার ব্যক্তিগত সম্পত্তির ওপরে নজরদারি করলি, আবার আমার নাকের নিচ থেকে 2 বার কিডন্যাপও করলি। দম আছে তোর খুব। হবে নাই বা কেন? পিমনির ছেলে বলে কথা, একই রক্ত বহমান আছে আমাদের শরীরে, তাই এই সাহসটা দেখিয়েছিস। নিদ্র ধরা খেয়েও কোনোরূপ প্রতিক্রিয়া দেখলো না। এতে অবশ্য আদ্রিয়ানের তেমন কোনো যায় আসছে না, কারণ সে আগে থেকেই জানতো, শুধু সামনাসামনি আসার অপেক্ষায় ছিল। কিন্তু মহড়া মেঘাকে বানাতে হয়েছিল। তো মিস্টার আদ্রিয়ান, উফস দাদা ভাই, তো এখন বল তোর পিচ্ছি বউ আর রক্ষিতার খবর কি করে পেলি? আদ্রিয়ান তা শুনে মুচকি হাসলো। এরপর পায়ের উপর পা তুলে নিদ্রর দিকে তাকিয়ে, এই যে দেখছিস, আমার পিচ্ছি বউ, সে আমার ব্যক্তিগত সম্পত্তি। আর ব্যক্তিগত সম্পত্তি কি কেউ এমনিতেই উড়তে দেয়? তাকে উড়ানোর জন্য যতটুকু সীমা দেয়া দরকার ততটুকুই দেয়া হয়েছে। এর বাইরে যাতে যেতে না পারে তার দায়িত্বটা তো আমার, তাই না? আদ্রিয়ানের এরূপ কথা শুনে নিদ্র তার কুচকানো ভুরু আরো কুচকালো। সে জানে যে মেঘা আদ্রিয়ানের জন্য কি, কিন্তু যখন শুনেছে যে আদ্রিয়ান তার বোন নিশুকে বিয়ে করছে, তখন তার মাথায় একটা কথাই ঘুরছিল যে মেঘাকে আদ্রিয়ান বৈধভাবে কখনোই হয়তো স্বীকৃতি দিবে না, রক্ষিতা হিসেবে রাখবে। কিন্তু এখানে আদ্রিয়ান বারবার পিচ্চি বউ বলাতে ব্যাপারটা কেমন ঘেটে যাচ্ছে। তুই বারবার মেঘাকে পিচ্চি বউ বলে সম্বোধন করছিস কেন? আমি যতদূর জানি তোদের কখনো বিয়ে হয়নি।
তো পিচ্চি বউ না ডেকে রক্ষিতা বললেই পারিস। তোর অবশ্য কি, আমার বোনকেও বিয়ে করবি আর মেঘার জীবনটাও নষ্ট করবি, সেটা তো আমি কখনো হতে দিতে পারি না। তাই আমি মেঘাকে তুলে নিয়ে এসেছি নিজের কাছে। জানি সে আসবে না, খুবই জিদ্দি মেয়ে, আর সে আমাকে ভালোভাবে চিনেও না। একজন অপরিচিত ব্যক্তির সাথে আসা কখনোই সে কমফোর্ট ফিল করবে না। ভেবেছি আজকে বিয়ে করে আমি মেঘাকে নিয়ে লন্ডনে চলে যাব। সব প্ল্যান করাই ছিল, কিন্তু তুই এসে সব ঘেঁটে দিলি। নিড্রর বারবার রক্ষিতা উচ্চারণ করাতে আদ্রিয়ান বসা থেকে উঠে নিড্রর নাক বরাবর ঘুষি দিল। এতে নিড্র সোফা থেকে ফ্লোরে পড়ে গেল। কাবিননামায় স্বাক্ষর করা একমাত্র বউ আমার, তাও তার আব্বুর থেকে পারমিশন নিয়ে বউ বানিয়েছি। এখন কি তোদের সবাইকে ঢোল পিটিয়ে বলতে হবে যে আদ্রিয়ান বিয়ে করেছে? তোদের কি তখন আবার বলবি বাল্য বিবাহ করেছি, এরপর আমার বউটাকে নিয়ে আবার টানাটানি করতি? এমনিতেই আমার বউটার ঘাড়ের রগ একটা বাঁকা, যে যা বলে তার উল্টোটাই বুঝে। এটাকে এখনো ঠিক করতে পারলাম না, আর তুই কোথেকে টপকে এসে আমার বউটাকে নিয়ে ভ্যানিশ হয়ে যাওয়ার প্ল্যান করছিস? এটা তো আমি আদ্রিয়ান থাকতে কখনোই হতে দিতাম না, তাই না ভাই আমার? বলে আদ্রিয়ান আবার গিয়ে মেঘার পাশে ঘেঁষে বসলো। মেঘা তখন আদ্রিয়ানের কথা শুনছিল, কিন্তু যখন শুনলো আদ্রিয়ান আর মেঘার আগে থেকে বিয়ে হয়েছে, তখন থেকে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। আবার এটাও বলছে যে তার আব্বু নিজে পারমিশন দিয়েছে। কই, তার আব্বু তো এরূপ কোনো কথা তাকে বলেনি। সবকিছুই কেমন গোলপাক খাচ্ছে, এত রহস্য কোনো কিছুই মাথার মধ্যে ঢুকছে না। তার উপর সবকিছু ওই ছোট্ট মাথায় হ্যান্ডেল করতে পারলো না, তাই আদ্রিয়ানের উপর ঢলে পড়লো। আর আদ্রিয়ানও বোধহয় এই অপেক্ষায় ছিল, কারণ এখন যা হতে যাচ্ছে তা তার জান দেখতে পারবে না। তাই এতক্ষণ বসে বসে সময় নষ্ট করছিল আর বাস্টারটার সাথে, না হলে কখন যে একে উপরে পাঠিয়ে দিত। তার সাথে আরো অনেক কিছুই স্পষ্ট হওয়ার আছে, এর আগে এটাকে মারা যাবে না। মেঘার দিকে তাকিয়ে মুস্কি হাসলো আর মেঘাকে কোলে করে উঠিয়ে ওইখানে একটি রুমে শুয়ে দিয়ে আবার আসলো। এরপর নিড্রর দিকে রক্তরঞ্জিত চোখে তাকিয়ে কাউকে ভেতরে আসার জন্য বলল। মেঘা বসে আছে বাসর ঘরে। কিছুক্ষণ আগেই সব ধর্মবিধি ও আইন অনুসারে আদ্রিয়ানের সাথে বিয়ে হয়েছে। মেঘার অবশ্য এই বিয়েতে খুশি হওয়ার কথা, কিন্তু সে এখনো বিস্ময় থেকে উঠতে পারেনি। কি থেকে কি হয়ে গেল? যখন সে অজ্ঞান ছিল তখন সেই জায়গায় কি হয়েছিল তার বিন্দুমাত্র ধারণা নেই। ওই নিড্রর কি হয়েছিল তাও জানা না। আর এখানে এসে আরেকটা খবর শুনে সে চরম বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। মেঘার যখন জ্ঞান ফিরেছিল তখন প্রায় বিকেল। তখন সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। সে জেগে ওঠার সাথে সাথে রুমে কয়েকজন মেয়ে আসে, সাথে দাদিমাও। মেঘা দাদিমাকে দেখে মাথা নিচু করে ফেলে, কারণ এই মানুষটার সাথে মনে হচ্ছে অন্যায় করেছে। সকালবেলার কাণ্ডটা নিয়ে তার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তারই বা কি করা ছিল? সে তো আর জানতো না যে ওই খাটাস বেটা নিড্র তাকে তুলে নিয়ে যাবে। গেছে তো গেছে, একদম বিয়ে করার জন্য কি কাণ্ডটাই না ঘটালো। কিন্তু এখন তো আরো বেশি ভয় পাচ্ছে যে আদ্রিয়ান তাকে সেখান থেকে নিয়ে এসেছে। কে জানে কি করবে এখন তাকে, হয়তো কুচি কুচি করে পদ্মা সেতুর নিচে ভাসিয়ে দেবে। এসবই ভাবছিল, নিজের প্রাণ বাঁচানোর পন্থা খুঁজছিল। তখনই দাদিমা এসে পাশে বসলো, কিন্তু কোনো কথা না বলে ওই মেয়েগুলোকে বলল যে সাজিয়ে দেওয়ার জন্য, যেমনটি আদ্রিয়ান বলেছে। বেশি মেকআপ করতে বারণ করেছে, কারণ এসব আদ্রিয়ান কম পছন্দ করে, আর বলেছে যাতে সুন্দর করে হিজাব করে দেয়, যেন একটা চুলও দেখা না যায়। দাদিমার এরূপ কথা শুনে মেঘা শুধু তাকিয়ে থাকলো। এরপর মেয়েগুলো এসে যখন মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল, তখন মেঘা তাড়াতাড়ি দাদিমাকে জিজ্ঞেস করতে লাগলো কেন সাজানো হবে তাকে। এতক্ষণ জিনিসপত্র দেখে বুঝে গেছে যে ব্রাইডাল সাজ দিবে তাকে, কিন্তু এই সাজে দিয়ে সে কি করবে? আজ তো আর বিয়ে না তার। তাই দাদিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু দাদিমা কোনো উত্তরই দিল না। দরজা ঠেলে একজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। মেঘা সারাদিন কিছুই খায়নি, যার জন্য হয়তো এতক্ষণ শরীর দুর্বল হয়ে পড়েছে। তার জন্য দাদিমা মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল আগে। মেঘার অবশ্য মন খারাপ হয়ে গেল দাদিমা তার সাথে ঠিকভাবে কথা না বলাতে, তাই দাদিমার কথা মতো ফ্রেশ হয়ে আসলো। এরপর দাদিমা ভাত মেখে মেঘার মুখের সামনে ধরলো খাওয়ার জন্য। মেঘারও খুব খিদে পেয়েছিল, যার জন্য আর না করেনি। শোনো মেঘা, তুমি সকালে যে কাজটা করেছো সেটা একদম ঠিক কাজ করনি। সেটার জন্য আমি তোমাকে কিছু বলছি না, কারণ দোষটা তোমার একার না। ছোট এখনও তুমি, তাই অনেক কিছুই এখনও তোমার বোঝা আছে। কিন্তু এরূপ কাজ যাতে দ্বিতীয়বার না হয় সেই দিকে খেয়াল রাখবে। পালিয়ে গেলেই সব কিছুর সমাধান হয় না। যদি আজকে কোনো অঘটন ঘটে যেত, তাহলে আমার নাতিটাকে কিভাবে সামলাতাম? তোমার আব্বু এসেছে, তোমার সব প্রশ্নের উত্তর তোমার আব্বু তোমাকে দেবে। তাই এখন মাথার মধ্যে এত কিছু ঢুকাতে হবে না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কিছুক্ষণ পরে উকিলও কাজে আসবে।
মেঘা আব্বুর কথা শুনে খুশি হলে কাজী আর উকিলের ব্যাপারটা শুনে ভুরু কুচকালো। এখানে কাজী আর উকিলের কাজ কি? আবার মনে পড়লো যে আজ তো আদ্রিয়ান আর নিশুদের বিয়ে, তারা তো আসবেই, কিন্তু এর জন্য তাকে কেন তৈরি হতে হবে? সে তৈরি হবে না, কিছুতেই না। তার আব্বু এসেছে যখন, তখন তার আব্বুর সাথেই চলে যেতে পারবে। এখন আদ্রিয়ানকে একটা সরি বলে দেবে আজকের কাজটার জন্য। যেহেতু দাদিমাও কষ্ট পেয়েছে, তাই দাদিমার দিকে তাকিয়ে, দাদিমা আব্বু এখানে কি করে? আর তুমি এই কথাকে এখন বলছো? দেখি সরো সরো, আমি আব্বুর কাছে যাব। নিশ্চয়ই আমাকে নিতে এসছে, তাই না?